1987 সাল থেকে 2003 সাল পর্যন্ত এই মানুষগুলো কখনোই মনে করেনি যে আমার দেশে আমি আসতে পারবো না। এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে 2003 সালে ইল্লিগাল মাইগ্রেন্ট বলে একটি ডেফিনেশন তৈরি করে এবং সেই ডেফিনেশনের মধ্যে দিয়ে তারা জানিয়ে দেয় যে এই যে মানুষগুলো যারা উইদাউট ভ্যালিড পাসপোর্ট, ভিসা, পারমিট ছাড়া যারা এসেছে তারা ইল্লিগাল মানে বিদেশি। আপনাদের ভয়েস অফ বহুজন থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের কপিল কৃষ্ণ ঠাকুর বলেছিলেন যে এরা যা করছে রোহিঙ্গিয়াদের থেকেও এদের অবস্থা খারাপ হবে, কারণ রোহিঙ্গিয়ারা তো শরণার্থী স্ট্যাটাস পাচ্ছে আর এরা পাচ্ছে ইল্লিগাল মাইগ্রেন্ট বিদেশি। ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে যদি অবিলম্বে আপনারা এই দালালগুলোকে, যারা নিজেদের স্বার্থে জাতিকে বিক্রি করে দিতেও পিছপা হচ্ছে না, তাদের না চিনতে পারেন। এই আন্দোলনটা কিভাবে বিপদ চালিত হলো সেই ইতিহাসটাকে আমি উল্লেখ করছি। এই দেশ বিভাজিত হয়েছে, বাংলা ভাগ হয়েছে, নেহেরু লিয়াকত চুক্তি হয়েছে। সেই চুক্তি অনুসারে ওপারে পড়ে থাকা মানুষগুলো তারা এপারে আসতে পারেনি, বিভাজনে তারা আসতে পারেনি। এখানে যোগেন্দ্রনাথ মণ্ডল সেই সময় একাধিক চিঠি লিখেছিলেন বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরকে যে সাহেব আপনি বলুন এই অবস্থায় আমি কি করব, আমার কি করণীয় হওয়া উচিত। বাবা সাহেব তখন অসুস্থ, তিনি দীর্ঘ চিঠি পেয়েছেন কিন্তু লেখার ক্ষমতাও তার ছিল না। যখন একটু সুস্থ হয়েছে তখন একটি সুন্দর চিঠি লিখেছে। এই চিঠিটা প্রকাশিত হয়েছে। সেই চিঠিতে কি ছিল? তিনি লিখছেন, প্রিয় যোগেন্দ্রনাথ মণ্ডল, আমি আপনার সব চিঠি পেয়েছি কিন্তু শরীর এতই খারাপ হওয়ার কারণ আছে। কারণ ওই সময় তাকে রাত দিন জেগে ভারতের কনস্টিটিউশনটাকে লিখতে হয়েছে। ভয়ঙ্কর ভাবে শরীর খারাপ। সেই শরীর খারাপের জন্য আপনাকে আমি উত্তর দিতে পারিনি। আমি এদের কাছে প্রস্তাব রেখেছি যে দুটি নেশন থিওরিতে আপনারা দেশটাকে যদি ভাগ করেন তাহলে জনবিনিময় করুন। যদি জনবিনিময় না করেন, যে দাঙ্গার মধ্যে দিয়ে, ধর্মের মধ্যে দিয়ে যে বিষাক্ত বীজ আপনারা বপন করেছেন, সেই বিষাক্ত বীজ থেকে বীজ বৃক্ষ তৈরি হয়ে দুটো দেশকেই ধ্বংস করে দেবে। তাই আপনারা মানুষকে বিনিময় করুন। যারা যে দেশে আসতে চায়, থাকতে চায়, সেই দেশে তাদের নিয়ে আসুন। বিনিময়টা শুরু হলো, কিন্তু এত মানুষ চলে আসতে চায়, ক্যাপাসিটি নেই। তখন নেহেরু লিয়াকত চুক্তি করে বললেন এই মানুষগুলো একসঙ্গে যদি চলে আসে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে অসুবিধা হবে, তাই এই মানুষগুলো আস্তে আস্তে আসুক এবং দুই দেশের সরকার পুনর্বাসন করবে। পুনর্বাসন, নাগরিকত্ব ফাগরিকত্ব নয়। অর্থাৎ এই মানুষগুলো ইন্ডিয়ান অরিজিন, দুটো দেশে ভাগ হয়েছে, দুটো নেশনে, একটা পাকিস্তান, একটা ভারত। সেই দুটো দেশে যারা যেখানে পছন্দ সেখানে যাবে এবং পূর্ণ তাদের যে সিটিজেনশিপ, নাগরিকত্ব এনজয় করবে। এই চুক্তি হলো নেহেরু লিয়াকতের মধ্যে, এবং পুনর্বাসন প্রক্রিয়াটা স্তব্ধ করে দিল ওই সময় যে এত মানুষ যদি একসঙ্গে আসে তাহলে পুনর্বাসন প্রক্রিয়া ঠিকঠাক করা যাবে না। এই মানুষগুলোকে দণ্ডকারণ্য, মানা ক্যাম্প, বিভিন্ন জায়গায় তাদের নিক্ষেপ করে দেওয়া হলো। ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল আমাদের মানুষ।
বিশাল বড় নেশন যারা তৈরি করেছিল ঐতিহাসিক কালে, সেই মানুষগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। তবু ওই মানুষগুলো মনে করেছে যে ওই দেশটি আমার দেশ, আমার সময় সুযোগ বুঝে আমি আমার দেশে ফিরে যাব, অর্থাৎ আমি ভারতের নাগরিক, আমি ভারতেই ফিরে যাব। কেউ মনে করেছে যে হ্যাঁ, পাকিস্তান একটি সার্বভৌম দেশ তৈরি হয়েছে, আমি পাকিস্তানে চলে যাব। তারাও পাকিস্তানে চলে গেছে। আর প্রান্ত থেকে যারা ভারতে বাস করতে চায় তারা ভারতে চলে এসেছে। এই প্রক্রিয়া চলছে। 1971 সালে বাংলাদেশের যুদ্ধের ফলে শরণার্থী, এই আরেকটা টার্ম চলে এলো, শরণার্থী হিসেবে পূর্ব পাকিস্তানের মানুষেরা এখানে চলে আসে, প্রায় 1 কোটি মানুষ। এবং আমরা দেখেছি পরবর্তীকালে মুজিবুর রহমান 1972 সালে যে রিপোর্ট পেশ করেছে, সেই রিপোর্ট থেকে আমরা দেখতে পেয়েছি যে 98% ওপরে মানুষ শরণার্থী, তারা ফিরে চলে গেছে। আর অল্প পরিমাণে মানুষ থেকে গেছে, তাদের মানুষেরা দেশ ভাগের সময় যখন এখানে এসেছে সেই সমস্ত জায়গায় এসে তারা থেকে গেছে। সেই সব পরিমাণ 1% এই সামান্য পরিমাণ মানুষ থেকে গেছে। এটা হচ্ছে চিত্র। কিন্তু সেই চিত্র অনুসারে এই মানুষগুলো ভারতের যে সংবিধান, 71-এর কথা বলছি, সেই সংবিধান মেনে এদেশে বসবাস করেছে, ন্যাচারালাইজেশনের মধ্যে দিয়ে এদেশে বসবাস করেছে, জন্মসূত্রে ভারতের নাগরিকত্ব আইন 1955 সালের জন্মসূত্রে তারা নাগরিকত্ব অর্জন করেছে, ন্যাচারালাইজেশনের মধ্যে নাগরিকত্ব অর্জন করেছে, অনেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় নাগরিকত্ব অর্জন করেছে। 1987 সাল থেকে 2003 সাল পর্যন্ত এই মানুষগুলো কখনোই মনে করেনি যে আমার দেশে আমি আসতে পারবো না। এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে 2003 সালে ইল্লিগাল মাইগ্রেন্ট বলে একটি ডেফিনেশন তৈরি করে, এবং সেই ডেফিনেশনের মধ্যে দিয়ে তারা জানিয়ে দেয় যে এই যে মানুষগুলো যারা উইদাউট ভ্যালিড পাসপোর্ট, ভিসা, পারমিট ছাড়া যারা এসেছে তারা ইল্লিগাল, মানে বিদেশি। ঘটনাক্রমে আমি যে পরিসংখ্যান আপনাদের দেখালাম, সেই পরিসংখ্যানে এই নমশূদ্র বা মতুয়াদের পার্সেন্টেজ বাংলাদেশ থেকে যারা মাইগ্রেশন করছে তাদের সংখ্যায় এই মতুয়াদের সংখ্যা 6% থেকে 10% হবে না। অর্থাৎ 90% মানুষ তারা কিন্তু নিজেদেরকে ইল্লিগাল বা বিদেশি মনে করছে না। হঠাৎ করে মতুয়ারা ওই তো ইল্লিগাল লিখেছে, আমাদের লিখেছে, কেন মনে করলো? কারণটা হলো যে 1947 সাল থেকে যে মাইগ্রেশনটা হয়েছে, সেই মাইগ্রেশনের ফলে কারা চলে আসতে পেরেছে? জমিদার জোদ্দাররা, তাদের বংশধররা, সবর্ণ সমাজের মানুষেরা, তারা গুছিয়ে নিয়ে এখানে চলে এসেছে। যারা 1905 সালের বঙ্গভাগকে বিরোধিতা করেছিল, কিন্তু 47 সালের বাংলা ভাগকে তারা করেনি, কারণ এই 1905 সাল থেকে 47 সালের মধ্যে যাবতীয় সম্পদ যেটা পূর্ববঙ্গে ছিল তারা এই পশ্চিমবঙ্গে নিয়ে এসে এখানে বসতি গেড়ে ফেলেছে। ফলে 47 সালে এই মানুষগুলো টু শব্দ করেনি, বঙ্গ বিভাগ হচ্ছে, দেশ ভাগ হচ্ছে, বরং উল্টো করেছে। শ্যামা প্রসাদ মুখার্জি, তার নেতৃত্বে বঙ্গ বিভাগ হয়েছে। গান্ধী
বলছে নিয়ে যাক সবকিছু, কিন্তু বাংলাকে ভাগ করতে হবে, বাংলাকে ভাগ করতে হবে, পাঞ্জাবকে ভাগ করতে হবে। ওই বিজেপির আর একজন বিদেশমন্ত্রী তিনি লিখেছেন যে জিন্নাহ এই দুটো যে স্টেট, সেই দুটো স্টেটকে আলাদা দেশ হিসেবে দেখতে চেয়েছিল। কেন? তাদের সংস্কৃতি এবং তাদের যে ইতিহাস আলাদা, সেই জন্যই। কিন্তু জওহরলাল নেহেরু, গান্ধী, প্যাটেল এবং এখানকার শ্যামাপ্রসাদ মুখার্জি চক্রান্ত করে এই দুটো প্রদেশকে ভাগ করে দেয়। কেন? পাঞ্জাবিরা সাংঘাতিক রকমের শক্তিশালী আর চন্ডালেরা ততোধিক শক্তিশালী। সুতরাং দুটোকে ভাগ করে দিয়ে এদের দুর্বল থেকে দুর্বলতর করে ফেলো, এটাই ছিল মনুবাদীদের সব থেকে বড় চক্রান্ত। আর সেই চক্রান্তের শিকার হয়ে এখানকার কিছু, এই যে হরিচাঁদের কথা বললাম, গুরুচাঁদের কথা বললাম, তার পরিবারের একজন ব্যারিস্টার প্রমথ রঞ্জন ঠাকুর, সে গদ্দারি করে এই জাতিটাকে ধ্বংস করে দিল। সে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের বিরোধিতা শুরু করলো, সে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের বিরোধিতা শুরু করলো। এবং এই যে ছোপ, এই যে গোষ্ঠী, এখন তারা বাড়িতে যেভাবে গুরুচাঁদ ঠাকুর দুর্গা পুজো ঢুকিয়েছিলেন, তেন্নাতের মেলা ঢুকিয়েছিলেন, যেভাবে কালী পুজো ঢুকিয়েছিলেন, রথযাত্রা ঢুকিয়েছিলেন, ঠিক একইভাবে তাদের যে কুলাঙ্গার অংশটা, সেই অংশটা এখন বিজেপির পায়ে তেল মেখে মতুয়া ধর্ম বিসর্জন দিয়ে হিন্দুত্ব গ্রহণ করে এই যে বিশাল সংখ্যক মতুয়াকে বিদেশি বানিয়ে দিচ্ছে। এটা পরিষ্কার হয়ে গেছে কিছু মতুয়াদের কাছে, গুরু গোসাইদের কাছে। তারা বিদ্রোহ করেছে এই কুলাঙ্গারদের বিরুদ্ধে। 2003 সালের এই কালা কানুন আসার পরে এই ঠাকুরনগরে বিনাপানি বড়মা, তার নেতৃত্বে অনশন শুরু হয়। এই অনশনের পরিকল্পক ছিলেন কপিল কৃষ্ণ ঠাকুর। তার কাছেই প্রথম ধরা পড়ে যে একটা ভুল শব্দ দিয়ে একটা বিভ্রান্তি তৈরি করেছে নাগরিকত্ব সংশোধনী আইন। সেজন্য মতুয়ারা অনশন করে প্রতিবাদে খেপে ওঠে। কালা কানুন বাতিল করো বলে আন্দোলন শুরু হয়, অনশন শুরু হয়, মারা যান 2-3 জন। কিন্তু এদের মধ্যে আশিস ঠাকুর, সুকৃতি রঞ্জন বিশ্বাস, দুজনের নাম আপনারা মনে রাখুন। এই দুজন হিন্দুত্বকে বরণ করার জন্য এবং শাসক শ্রেণীর পায়ে তেল মাখানোর জন্য অ্যাডভোকেসি শুরু করে। তারা একটা ভুল টার্ম গ্রহণ করে ফেলে, যেখানে আমার পূর্বপুরুষেরা স্লোগান দিয়েছিলেন নাগরিকত্ব কালা কানুন বাতিল করো, আর এরা নাগরিকত্ব দাও নামক এই ভুল সিদ্ধান্ত করে নিজেদের দুর্বলতার কথা প্রকাশ করে ফেললো। কার কাছে? শাসকের কাছে। যে এই যে মানুষগুলোকে ঐতিহাসিকভাবে যাদের বঞ্চিত করে রেখেছিল, সেই মানুষগুলোকেই আবার বিদেশি বানানোর চক্রান্তের যে জাল তৈরি হয়ে গেছে, এরা তৈরি আছে, এই সমস্ত দালালগুলো এরা বিদেশি হিসাবে নিজেদেরই স্বীকার করে নিচ্ছে, এটা তারা বুঝতে পেরে গেল। 2003 সাল থেকেই তারা বুঝতে পেরে গেল যে এই মানুষগুলো ফাঁদে ফেলতে আর কোনো অসুবিধা হবে না। 2003 সালে কালা কানুন বাতিল করো এই আন্দোলনটা 2010, 7 বছরের মধ্যে পরিবর্তন হয়ে গেল নাগরিকত্ব দাও। এই কলকাতা মেট্রো চ্যানেল, সেই মেট্রো চ্যানেলে তখন সভা হতো, সমস্ত রাজনৈতিক দল এলো, আর মতুয়াদের শুধু নাগরিকত্ব চাই, মতুয়াদের নাগরিকত্ব চাই বলে এই মতুয়াকে
আইডেন্টিফাই করে দিল, এই বেটারাই হচ্ছে বেনাগরিক। বড় করে লেখা হলো তো নাগরিকত্ব চাই। কই তথাগত রায় তার কমিউনিটি এসে মিছিল করলো না তো যে আমাদের নিঃশর্ত নাগরিকত্ব চাই? মমতা ব্যানার্জির কমিউনিটি আত্মীয় স্বজন তারা তো এসে বলল না আমাদের নিঃশর্ত নাগরিকত্ব চাই? মতুয়ারা বলল নিঃশর্ত নাগরিকত্ব চাই। এত বড় নির্বোধ, বুঝতেও পারলো না যে এই সমস্ত ভিড়ে সবাইকে ছেড়ে দিয়ে এই ধর বেটা মতুয়াকে এরাই হচ্ছে বিদেশি বলে ওই 2010 সাল থেকেই চিহ্নিত করে দিল। আর এই বলদগুলো ঢাক বাজাতে বাজাতে বলল সাকসেসফুল আন্দোলন হয়েছে। তখন থেকেই বিদ্রোহ করেছি আমি যে ভুল রাস্তায় চলে যাচ্ছে এই আন্দোলন। আমাদের সবকিছু আছে, যা অমিত শাহ আছে, যা মমতা ব্যানার্জির আছে, যা বুদ্ধদেব ভট্টাচার্য তখন আছে, জ্যোতি বসু যা আছে, যে ডকুমেন্ট আছে, এখন বর্তমানে নরেন্দ্র মোদীর যে ডকুমেন্ট আছে তার থেকেও বড় ডকুমেন্ট আছে। আদর্শ নাগরিক হিসেবে তারা জীবনযাপন করতে কোনো বাধা নেই। 2010 সালে নিজেদের আইডেন্টিফাই করে দিয়ে একেবারে হাড়ি কাঠে মাথা দেওয়ার জন্য কয়েকটা দালাল বিভিন্ন রাজ্যে ঘুরতে শুরু করলো এবং এইভাবে ফাঁদে ফেলে সমস্ত কমিউনিটি ছেড়ে দিয়ে মতুয়াদেরকে শুধুমাত্র মতুয়াদেরকে উদ্বাস্তু নামের মানেই এরা জানে। আজকে আমি লিখেছি দ্য ডেফিনেশন কি, ডিকশনারিতে কি ডেফিনেশন দিচ্ছে উদ্বাস্তু ডেফিনেশন। শরণার্থী ডেফিনেশনটা কি, ইউনাইটেড নেশন শরণার্থীর কি ডেফিনেশন দিচ্ছে? ইলিগাল মাইগ্রেন্টের ডেফিনেশন তো দিয়েছে 2003 সালের ক্যা আর 2019 সালের ক্যা, এবং এখন বলছে তোমাদের বিদেশি হিসাবে এই ফর্ম ফিল আপ করতে হবে। বুঝতে পেরেছেন কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে এই মানুষগুলো? দেশ ভাগের যন্ত্রণা মানুষের মধ্যে আছে। দীর্ঘদিন লেখাপড়া করার তারা সুযোগ পায়নি। ধর্মের নেশায় তাকে গামছা পরিয়ে দিয়েছে। আমি এক সময় বলেছিলাম এদের অবস্থা দেখে যে এদের অবস্থা কি হবে। কাদা জলে চুবড়ি খেয়ে মৃত প্রায় হয়ে গড়াগড়ি করছে মোক্ষ লাভের জন্য। আমি যন্ত্রণায় গর্জে উঠে বলেছিলাম এই সমস্ত হচ্ছে হিস্টিরিয়া রোগের লক্ষণ। এই সাধারণ মানুষকে ভুল রাস্তায় ফেলে এদের গোসাইরা গন্ডে পিণ্ডে গিলছে, নিজেরা মাতব্বর হওয়ার জন্য ধর্ম নামক ব্যবসা করছে। আমি বলেছিলাম, এখনো বলছি ওটা কোনো ধর্ম নয়, ওটা একটা রোগ। কাদা জলে চুবড়ি খেয়ে মোক্ষ লাভের স্বপ্ন, এটা একটা রোগ। কিচ্ছু হয় না, এই অবস্থা হয়, দেশহীন মানুষে পরিণত হতে হয়। এই অবস্থা হয় একেবারে হাড়ে হাড়ে বুঝে। আমি অন্তত 10 বছর আগে এই কথা লিখেছিলাম এবং আমাকে নিন্দা করার জন্য একেবারে ঝড় বয়ে গিয়েছিল। আজ সেই নিন্দুকদের বলছি, দেখে নাও তোমার জাতিকে কি সর্বনাশ করেছ। এই ধর্মের আফিং খাইয়ে কাদা জলে চুবড়ি খাচ্ছে, তাকে পরিশ্রুত জলে স্নানের যে আলাদা মর্যাদা সেটা শেখাতে পারলে না। ওই বাড়ির মাটি খুঁড়ে নিয়ে সেটাকে গলধকরণ করছো। এগুলো ধর্ম নয়, এগুলো নেশা। যেভাবে টেন্নাতের মেলার নেশা করেছো ঠিক একই নেশা। এই রোগটাই আজকে মতুয়াদের এইখানে নিয়ে চলে গেছে। আমরা মতুয়া ঘরের সন্তান, লজ্জা করে ওরকম গলায় এক গাছা বোঝা, মালার বোঝা, ওরকম চুল রেখে বন মানুষ সাজা, গামছা পরে ল্যাংটো মানুষ সাজা, অসভ্য সাজা, লজ্জা করে। আমাদের কম্পিট করতে হবে কোথায়? এই জাতিকে। যেভাবে তারা কম্পিট করেছিল এক সময় সোনার দাঁড় পবনের বৈঠা নিয়ে সারা পৃথিবী জুড়ে ট্রেড করেছিল, সেই জায়গায় যেতে হবে। ওই করে নয়,
ওই করে যাওয়া যায় না। ঠিক এই কারণেই এই জাতির সর্বনাশ হয়ে গেছে। এখন একটাই মাত্র রাস্তা, একটাই রাস্তা। আমি বলে রাখছি আজকে, আমার যারা শুনছেন 100 জনের ওপরে, তারাও লিখে রাখুন। বিশেষ করে আমি করো জোড়ে মতুয়া ঘরের সন্তানদের কাছে অনুরোধ করছি, লিখে রাখুন আজ থেকে। যারা ভারতে বাস করছেন মতুয়া, তারা লিখে রাখুন, আজ থেকে এই মুহূর্ত থেকে শপথ করুন, ক্যা 19 মানছি না, মানব না। 2 নাম্বার, ক্যা পোর্টালে আবেদন করছি না, করব না। 3 নাম্বার, বিজেপি নামক ব্রাহ্মণবাদী এই রাজনৈতিক দলের মুখ দর্শন করব না। এই 3টে যদি আপনারা শপথ নিতে পারেন, তবে আপনারা আবার 1986 সালের আগের মর্যাদা ফিরে পাবেন এবং নির্ভয়ে নিরাপদে এই ভারতের যে নাগরিকত্ব আছে, সেই নাগরিকত্ব এনজয় করতে পারবেন।